আজ আমরা পর্ব 20-এ একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। এই উদাহরণটি হচ্ছে একটি সৃজনশীল, অর্থাৎ এটি একটি সৃজনশীল প্রশ্ন। আমরা সৃজনশীল প্রশ্নটি আজ সমাধান করব। তাহলে সৃজনশীল প্রশ্নে অর্থাৎ উদাহরণ 10-এ যে জিনিসটি দেয়া আছে আমি পড়ে নিচ্ছি, অর্থাৎ উদ্দীপকটি আমি পড়ে নিচ্ছি। এখানে প্রথম জুড়ি দেয়া আছে, দ্বিতীয় জুড়ি দেয়া আছে এবং তৃতীয় জুড়ি দেয়া আছে। এবং প্রথম জুড়িতে আম রয়েছে 159টি, দ্বিতীয় জুড়িতে জাম রয়েছে 227টি এবং তৃতীয় জুড়িতে লিচু রয়েছে 401টি। অর্থাৎ এখানে মোট 3টি জুড়ি রয়েছে, তার মধ্যে প্রথম জুড়ি, দ্বিতীয় জুড়ি, তৃতীয় জুড়ি এই সব নামকরণ করা হয়েছে। তাহলে প্রথম জুড়িতে আমরা পাচ্ছি 159টি আম এবং তৃতীয় জুড়িতে আমরা লিচু পাচ্ছি 401টি। তাহলে প্রথম ক নাম্বার প্রশ্নটি আমি আগে পড়ে নিচ্ছি। এখানে কি বলা হয়েছে আমি সেটি বিশ্লেষণ করছি। 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করা। অর্থাৎ আমাকে প্রথম জুড়ির যে গুণনীয়ক, মানে প্রথম জুড়িতে যে সব আম রয়েছে সেই আমগুলোর গুণনীয়ক বের করে মৌলিক গুণনীয়ক আবার আলাদা করতে হবে। তাহলে 159 এর প্রথমে গুণনীয়ক বের করতে হবে আমাকে, তারপর গুণনীয়ক বের করে মৌলিক গুণনীয়ক আলাদা করতে হবে। তাহলে আমরা জানি গুণনীয়ক হলো কোনো সংখ্যা দ্বারা যেসব, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকে আমরা গুণনীয়ক বলি। আর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এমন সংখ্যা, ওগুলোকে বলা হয় মৌলিক গুণনীয়ক। তাহলে আমি এখন মৌলিক গুণনীয়কের দিকে যাচ্ছি না, আপাতত আমি গুণনীয়কের দিকে যাচ্ছি। তাহলে ক নাম্বারে 159 এর গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলো আমাকে আগে খুঁজে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি ক নাম্বার 159 সমান, অর্থাৎ আমি যদি গুণনীয়ক বের করি তাহলে আমার গুণনীয়ক বের করার পদ্ধতিটি খুব সহজ। আমি কিভাবে করতে পারি? 159 আমি যদি 3 দ্বারা যদি আমি 159কে যদি ভাগ করি তাহলে কি হতে পারে? 3 3 9, 3 পাশে 15, তাহলে আমরা পাচ্ছি 53। অর্থাৎ 159কে আমরা মৌলিক গুণনীয়ক পাচ্ছি 3 আর 53। অর্থাৎ আমি এখানে লিখতে পারি 159 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 গুণ 53 বা 1 গুণ 159, এই সংখ্যাটা আমি লিখতে পারি। অর্থাৎ এটা আমি লিখে দিই, সমস্যা নাই। 1 গুণ 159, তারপরে নিচে 3 গুণ 53। অর্থাৎ এই দুইটি সংখ্যা হচ্ছে, অর্থাৎ 1 গুণ 159 এবং 3 গুণ 53, এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমি লিখতে পারি 159 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 53 ও 159। এগুলো হচ্ছে 159 এর গুণনীয়ক। তারপরে আমি যদি এদের মধ্যে থেকে মৌলিক গুণনীয়ক বের করি, তাহলে কি হতে পারে? 3 এবং 53। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ 1, 3, 53, 159, এই সংখ্যাগুলোর মধ্যে 3 এবং 53 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। কারণ আমরা জানি মৌলিক গুণনীয়ক হলো কেবল 1 এবং ওই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এমন সংখ্যা। তাহলে 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক এবং 53 মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা 159 এর প্রথমে গুণনীয়ক বের করলাম এবং এদের মধ্য থেকে মৌলিক গুণনীয়ক আমরা খুঁজে পেলাম। তাহলে আমরা উত্তরটা পাবো 3, 53। এখন যদি আমরা খ নং প্রশ্নের সমাধান করি তাহলে কি হবে? খ নং প্রশ্নে দেয়া আছে যদি 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে 9টি আম, 7টি জাম এবং 1টি লিচুর কথা বলা হয়েছে। তাহলে এই লিচু থেকে অর্থাৎ অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে। শুধুমাত্র আমাকে লসাগু নিয়মটি ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে, আমাকে অন্য নিয়মে করলে হবে না। এখান থেকে আমাকে আগে ভালো আমের সংখ্যা, জামের সংখ্যা, লিচুর সংখ্যা এগুলো বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আম, জাম এবং লিচু পচে গেছে তাহলে ওগুলো আর আমরা ফেরত পাবো না, সেহেতু আমরা এখানে লিখতে পারি ক নাম্বারে
প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা সমান। প্রথম জুড়িতে প্রথমে আম ছিল 159টি, এরপর থেকে 9টি আম পচে গিয়েছে, তাহলে আমরা পাবো কি কয়টি? 150টি, অর্থাৎ 159 থেকে 9 বিয়োগ দিলে 150টি। তাহলে আমরা ঠিক একইভাবে অনুরূপভাবে দ্বিতীয় জুড়িতে ভালো, এখন আম না, এখন হচ্ছে জাম, অর্থাৎ জামের সংখ্যা। আমরা যদি এখন জামের সংখ্যা খুঁজে বের করি তাহলে প্রথমে আছে, প্রথম জুড়িতে ছিল জাম 227টি, তাহলে পচে গেছে 7টি, তাহলে আমরা পাচ্ছি এখানে 220টি ভালো জাম। তাহলে ঠিক একইভাবে আবার তৃতীয় জুড়িতে ভালো লিচুর সংখ্যা বের করি, সমান এখানে আছে 401 বিয়োগ 1 সমান 403, অর্থাৎ প্রথম জুড়িতে আম ছিল 159টি এবং দ্বিতীয় জুড়িতে আম ছিল 227টি এবং তৃতীয় জুড়িতে আম ছিল 401টি। তাহলে এই জুড়িগুলো থেকে আম, জাম এবং লিচু পচে গিয়েছে, তাহলে যেগুলো পচে গিয়েছে ওগুলো আমরা বিয়োগ করব। তা বিয়োগ করার পরে যে ফলগুলো থাকবে সে ফলগুলো হচ্ছে ভালো ফল, অর্থাৎ এখান থেকে আমরা ভালো ফল নির্ণয় করলাম। এরপরে আমরা অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করব, অর্থাৎ অবশিষ্ট ফলগুলো কোনগুলো? অর্থাৎ অবশিষ্ট ফল হচ্ছে এগুলা 150, 220 এবং 400, এগুলো হচ্ছে অবশিষ্ট ফল। এগুলো হচ্ছে এখানে অবশিষ্ট ফল বা বাকি ফল, অবশিষ্ট ফল বা বাকি ফল, বা আমরা ভালো ফলও বলতে পারি। তাহলে এখন যে জিনিসটি লিখতে পারি সেটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা এখন লসাগু নির্ণয় করব। এখন 150, 220 এবং 400 ইউক্লিডীয় পদ্ধতিতে আমি এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। তাহলে আমি কি লিখতে পারি? 2 দিয়ে প্রথমে দিয়ে দেখি, তারপরে কত হয়? 75, 110 এবং এখানে 200, তারপরে আবার 2 দিয়ে যাবে, 55 দুগুণে 110 এবং 100 দুগুণে 200, তাহলে আর 2 দিয়ে যাবে না, এখন সম্ভবত 5 দিয়ে যাবে। 5 15 75, 5 11 55, 5 20 100, আবার 5 দিয়ে যাবে, 3 5 15, 11 এবং 4 5 20, 3 11 60, এগুলো হচ্ছে পরস্পরের সমমৌলিক, অর্থাৎ যে সংখ্যাগুলো শুধুমাত্র গুণনীয়ক 1 হয়, অর্থাৎ 1 দ্বারা প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে পরস্পর সমমৌলিক। তাহলে এই সংখ্যাগুলো এখন আমি এই সবশেষ সংখ্যা এবং এই বাম পাশের সংখ্যাগুলোর সাথে পরস্পরের সাথে আমি গুণ করে দেব, অর্থাৎ সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 4। তাহলে আমি যদি এখন গুণ করি কি পাই? অর্থাৎ আমি এখানে রাফ করছি, ডান পাশে এখানে আমি রাফ করছি, তাহলে এখানে আছে 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, তাহলে 3 100 300, তাহলে 300 দিয়ে যদি আমি 11কে গুণ করি তাহলে কি হবে? 3 11 33, 3300। তাহলে এখন যদি আমার 4 দিয়ে যখন গুণ করব তখন কি হতে পারে? 4 0 0 4 0 0 3 4 12, হাতের 1 3 4 12 13, অর্থাৎ ফলাফল পেলাম আমি 13,200। তাহলে ফলাফল হচ্ছে এখানে 13,200, অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় লসাগু। উত্তর 13,200, অর্থাৎ 150, 220 এবং 400 এর নির্ণয় লসাগু হচ্ছে 13,200। এভাবে আমি খুব সহজে অঙ্কটির সমাধান করতে পারি। আমি আরেকবার বোঝাচ্ছি অঙ্কটি। এখানে যদি 9টি আম, 7টি আম এবং 1টি লিচু যদি পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাকে প্রথমে জুড়িতে আম দেওয়া হয়েছে, জাম দেওয়া হয়েছে এবং লিচুও দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিছু ফল পচে গেছে। তাহলে ওই ফলগুলো আমি বিয়োগ করে ভালো ফল পাবো। এই ভালো ফলগুলোকে আমি লসাগু নির্ণয় করবো। তাহলে লসাগু নির্ণয় করে যে ফলাফলটা পাবো সেটা হলো এখানে নির্ণয় লসাগু। এভাবে আমি খুব সহজে অঙ্কটির সমাধান করতে পারি। অর্থাৎ শুধুমাত্র আমাকে ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করার জন্য বলা হয়েছে, সেহেতু আমি এখানে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে লসাগুটি নির্ণয় করেছি। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। ইতিমধ্যে আমরা ক এবং খ এই প্রশ্নগুলোর সমাধান করেছি।
তাহলে গ নং প্রশ্নে দেওয়া আছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে গ নাম্বারে দেওয়া আছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকে। এখানে একটি কথা লেখা আছে যে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট থাকা মানে হচ্ছে সে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য না থাকা, অর্থাৎ 159 এবং এখানে 227 এবং 701 এই সংখ্যাগুলো আমি যদি নিঃশেষে বিভাজ্য করতে চাই তাহলে আমাকে 159 থেকে 3 বিয়োগ দিতে হবে, 227 থেকে 6 বিয়োগ দিতে হবে এবং 701 থেকে 11 বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যাগুলো পাবো সেগুলো নিশ্চয়ই নিঃশেষে বিভাজ্য হবে, পরস্পরের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলো আমাকে বিয়োগ দেওয়ার পরে আমাকে যে সংখ্যা পাবো ওই সংখ্যাগুলো আমাকে গসাগু নির্ণয় করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি গসাগু নির্ণয় করতে পারি। তাহলে আমি যে জিনিসটা এখানে লিখতে পারি সেটি হচ্ছে গ নাম্বার, এখানে 159 বিয়োগ 3 সমান 156, 227 বিয়োগ 6 221 ও 701 বিয়োগ 11। তাহলে এখানে পাচ্ছি আমরা 390। অর্থাৎ আমি এই জুড়ি থেকে এই জুড়ির আমগুলো বিয়োগ দিলাম এবং এই জুড়ি থেকে এই জামগুলো বিয়োগ দিলাম এবং এই জুড়ি থেকে আমি এই লিচুগুলো বিয়োগ দিলাম। অর্থাৎ 156, 221 এবং 390 এই সংখ্যাগুলো হবে, এই সংখ্যাগুলো গসাগু নির্ণয় হবে বালকের সংখ্যা। তাহলে আমি লিখতে পারি সুতরাং নির্ণয় বালকের সংখ্যায় হবে 156, 221 ও 390 এর গসাগু। অর্থাৎ নির্ণয় বালকের সংখ্যায় হবে 156, 221 ও 390 এর গসাগু। অর্থাৎ আমাকে প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই গসাগুটি নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি প্রথমে 156 দ্বারা 221কে যদি আমি ভাগ দেওয়ার চেষ্টা করি, 156, 221, তাহলে আমি কি পাচ্ছি 156 একে 156, 11 থেকে 6 গেলে 5 এবং এখান থেকে আছে 1, 11 থেকে 5 গেলে আবার 6, 65 দ্বারা এখন 156কে ভাগ করব। তাহলে 65 দুগুণে 130, তাহলে এখানে পাচ্ছি আমি 6, 2, 26 দ্বারা এখন 65কে আবার ভাগ করব। 26 দুগুণে 52, 5 থেকে 2 গেলে 3, 6 থেকে 5 গেলে 1, 13 দ্বারা এখন আমি যদি 26কে ভাগ করি 13 দুগুণে 26, তাহলে আমি পেলাম এখানে 13। আবার এই 13 দ্বারা শেষের সংখ্যাটি ভাগ করতে হবে 390, তাহলে 3 13 39, এখানে শূন্য রয়েছে, এই শূন্যটা দিয়ে দেবো আমি 0 0 0। অর্থাৎ আমরা ফলাফল পেলাম এখানে শেষ ভাজক 13। অর্থাৎ এই শেষ ভাজকটি হবে নির্ণয় গসাগু। তাহলে আমি কি লিখতে পারি সুতরাং 156, 221 ও 390 এর গসাগু সমান 13। উত্তর হবে 13। অর্থাৎ বালকের সংখ্যা হচ্ছে এখানে 13 জন। অর্থাৎ আমি এখানে লিখতে পারি উত্তর 13 জন। তাহলে আমি আরেকবার বোঝাচ্ছি, এখানে দেয়া আছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। যেহেতু এখানে অবশিষ্টের কথা বলা হয়েছে, এই অবশিষ্ট যদি থাকে তাহলে এই সংখ্যাটি কখনো নিঃশেষে বিভাজ্য হতে পারে না। তাহলে নিঃশেষে বিভাজ্য করার জন্য আমাকে ওই সংখ্যাগুলো দ্বারা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে যে সংখ্যাটা চলে আসবে ওটা হলো নিঃশেষে বিভাজ্য। তাহলে আমি কি লিখতে পারি 159 থেকে 3 বিয়োগ দেব, তারপরে 227 থেকে 6 বিয়োগ দেবো এবং 701 থেকে 11 বিয়োগ দেবো। তাহলে যে সংখ্যাগুলো পাবো সে সংখ্যাগুলো দ্বারা আমি ভাগ করে সাহায্যে গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু নির্ণয় করার পরে যে ফলাফলটা আসবে ওই ফলাফল হলো এখানে নির্ণয় গসাগু। তারা যদি করতাম তাহলে একটা ফলাফল পেতাম। ওই ফলাফল দ্বারা যদি আমি 221কে যদি করতাম ঠিক একইভাবে আমরা ফলাফল পেতাম। ওই ফলাফলটা হতো 13। তাহলে এগুলা নিজেরাই চেষ্টা করবে কিভাবে করা যায়। অর্থাৎ 156কে 221 দ্বারা করা যাবে, 221কে 390 দ্বারা করা যাবে, অর্থাৎ একটির সাথে আরেকটি করা যাবে। অর্থাৎ করার পরে যে ফলাফলটা আসবে ওই ফলাফলের সাথে আরেকটি সংখ্যাকে আমাকে ভাগ দিলে
ফলাফলটা নিশ্চয়ই 13 আসবে, 13 ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। অর্থাৎ এভাবে আমি গ নং প্রশ্নের খুব সহজ সমাধান করতে পারি। আমরা আবার এই গ নং প্রশ্নের বিকল্প পদ্ধতিতে করি তাহলে কি হবে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি একটি নিয়ম করে এসেছি, সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু নির্ণয়। এখন আমরা বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে বিকল্প পদ্ধতি হচ্ছে, আমি যদি 31 তাহলে 3 13 3 13 39, তাহলে আমরা কি পেলাম 156 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 13। ঠিক একইভাবে আমরা যদি 221 সংখ্যা থেকে করার চেষ্টা করি তাহলে কি হবে 13 13 দিয়ে যাবে, অর্থাৎ 13 দিয়ে দিলে নিশ্চয়ই এখানে 17 আসবে। অর্থাৎ এবার আমি লিখতে পারি 221 সমান 13 গুণ 17, এবং সবচেয়ে যে সংখ্যাটি ছিল সেটি হচ্ছে 390। তাহলে 390 সংখ্যা থেকে 5 13 5 13 65, অর্থাৎ আমরা পেলাম 390 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 13। তাহলে আমরা যদি এখন 156 221 ও 390 এর মৌলিক সাধারণ গুণনীয়ক বের করার চেষ্টা করি তাহলে কি হতে পারে, এখানে 2 2 এবং 13, এখানে 13 17, তাহলে এই সংখ্যাগুলো, আর এখানে 2 3 5 13, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 13 প্রত্যেক, এখানে উত্তর হবে 13। অর্থাৎ এভাবে আমরা এই পদ্ধতির সাহায্যেও খুব সহজে এই অঙ্কটির সমাধান করতে পারি। আগের নিয়মটাও করতে পারবো, এই নিয়মটাও আমরা করতে পারবো। যে যেটা সহজ মনে করে সেই পদ্ধতিতে এখানে অনুসরণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।